হ্যালো মুভি লাভার্স, পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা দুটো কোম্পানি অ্যাডিডাস এবং পুমা তৈরি হবার পেছনের সত্য ঘটনা নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এপিসোড। জার্মানির এক গ্রামের ছোট্ট একটা ছেলে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত বিশ্বের বড় বড় খেলোয়াড়েরা তার তৈরি জুতা পরে মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়ে বেড়াবে। আর সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে সে তার ভাইকে সাথে নিয়ে একটা জুতার কোম্পানি খুলে ফেলে। কিছুদিন যেতেই শুরু হয় বিশ্বযুদ্ধ। সৈনিকদের হাজার হাজার জুতা তৈরির দায়িত্ব এসে পড়ে তাদের কাঁধে। তবে কিছুদিন যেতেই যুদ্ধের প্রকোপে বন্ধ করে দেওয়া হয় তাদের কারখানা। একে তো সৈনিকদের জুতা বানানোর এক মহা দায়িত্ব, তার উপর ভয়ঙ্কর যুদ্ধ। এদিকে কয়েকদিন পরেই তাদের দুই ভাইয়ের ঝগড়া বিবাদের কারণে তারা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আর এই শত্রুতা থেকেই জন্ম হয় পৃথিবীর ইতিহাসের সেরা দুটো কোম্পানি অ্যাডিডাস এবং পুমার। বলছিলাম 2016 সালে মুক্তি পাওয়া সিনেমা অ্যাডিডাস ভার্সেস পুমার কথা। তো শক্ত হয়ে বসে পড়ুন, শুরু করছি আজকের সিনে গল্প। 1954 সালে সুইজারল্যান্ডের মাটিতে হাঙ্গেরি ও জার্মানির মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ চলাকালীন সময়ে দেখা যায় জার্মানি বেশ চিন্তায় পড়ে গেছে, কারণ বিপক্ষ দল হাঙ্গেরিকে কেউ হারাতে পারেনি। তো যাই হোক, খেলা শুরুর ঠিক আগের মুহূর্তে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, আর এটা দেখে জার্মানি দলের সবাই খুব খুশি হয়। আর এই বৃষ্টি পড়ার ঘটনায় সবচেয়ে বেশি খুশি হয় সেখানে থাকা অ্যাডলফ ডেজলার নামের এক লোক। সে তখন বৃষ্টির মধ্যে ভালো করে খেলার জন্য নিজ হাতে সবাইকে একটা করে বিশেষ ধরনের জুতা বানিয়ে দেয়। আর সেই জুতা পরে সবাই বৃষ্টির মধ্যে ফাইনাল ম্যাচটা খেলতে নামে। আর অনেক আশা নিয়ে অ্যাডলফ ডেজলার জার্মানি দলের দিকে তাকিয়ে থাকে। এই ঘটনা ঠিক 30 বছর আগের কথা। জার্মানির একটা ছোট্ট গ্রামে রুডলফ ডেজলার ও অ্যাডলফ ডেজলার নামের দুই ভাই থাকতো। ছোট ভাই অ্যাডলফ ডেজলার খুব ভালো জুতা বানাতে পারত। তার এই জুতা বানানো নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল। সে স্বপ্ন দেখতো তার বানানো জুতা পরে পৃথিবীর বড় বড় সব খেলোয়াড়রা মাঠের এই মাথা থেকে ও মাথা দৌড়ে বেড়াবে। তাই সে সারা দিন বসে বসে বিভিন্ন ধরনের জুতা বানাতো, কিন্তু সে সেই জুতাগুলো বিক্রি করতে পারতো না। আসলে সে এতটাই ইন্ট্রোভার্ট যে অন্যদের সাথে ঠিকভাবে কথা বলতে পারে না। এদিকে তার বড় ভাই রুডলফ একেবারেই তার বিপরীত। সে মানুষের সাথে বেশ ভালো কথা বলতে পারে। তার জীবনটা বেশ সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। সে একটা ভালো কোম্পানিতে চাকরি করে, নিজের টাকায় একটা গাড়িও কিনেছিল। কিন্তু হঠাৎ একদিন তার কিছু ভুলের কারণে তাকে চাকরি থেকে বের করে দেয়া হয়। চাকরি হারিয়ে আর কোনো উপায় না দেখে শেষে সিদ্ধান্ত নেয় সে তার ভাইয়ের সাথে জুতার একটা কোম্পানি খুলবে। সে তার ভাইকে বলে, তুমি এখন থেকে জুতা বানাবে আর সেগুলো বিক্রি করার দায়িত্ব আমার। এই প্রস্তাবে অ্যাডলফ খুবই খুশি হয় আর সাথে সাথেই সে রাজি হয়ে যায়। এদিকে একটা কোম্পানি খোলার জন্য অনেক টাকা দরকার, অথচ তাদের কাছে তেমন কোনো টাকাই ছিল না। তাই তারা ভাবে ব্যাংক থেকে লোন নেবে। এই জন্য পরদিন তারা একটা ব্যাংকে যায়, কিন্তু ব্যাংক তাদের কোনো প্রকার লোন দিতে রাজি হয় না। তাই তারা কোনো উপায় না দেখে খুব অল্প কিছু জুতা নিয়ে তাদের ব্যবসা শুরু করে। তারা তাদের কোম্পানির নাম দেয় ডেজলার ব্রাদার্স। তো যাই হোক, অ্যাডলফ অল্প অল্প করে জুতা বানানো শুরু করে, আর সেই সব জুতা রুডলফ বিভিন্ন স্পোর্টস ক্লাবে বিক্রি করতে নিয়ে যেত। সেসব ক্লাবে মূলত খেলোয়াড়রা প্র্যাকটিসের জন্য আসতো। এসব জুতোগুলো আবার খেলোয়াড়দের জন্য বেশ পছন্দ ছিল, তাই খুব অল্প সময়ে সেই জুতাগুলো বিক্রি করে ফেলতো। আর জুতার জনপ্রিয়তার কারণে সেখানকার বড় বড় স্পোর্টস ক্লাবের কোচের সাথে তার বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। আর এজন্য তারা সেসব জায়গা থেকে বেশ ভালো অর্ডার পেতে শুরু করে। এদিকে জুতাগুলো আসলেই ভালো হওয়ার কারণে কিছু কিছু খেলোয়াড়রা সেসব জুতা পরে অলিম্পিকে অংশ নেয় এবং সিলভার ও ব্রোঞ্জ জেতে। ফলে আশেপাশে তাদের জনপ্রিয়তা বেশ ছড়িয়ে পড়ে। এদিকে হঠাৎ করে রুডলফের জেনিফার নামের একটা মেয়েকে খুব ভালো লাগে। আস্তে আস্তে তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে। এরপর তারা বিয়ে করে ফেলে। এখন তাদের কোম্পানিও বেশ বড় হয়ে গেছে। বেশ কয়েকজন কর্মচারী রয়েছে কোম্পানিতে। যেহেতু কোম্পানির জনপ্রিয়তা এখন শহরে ছড়িয়ে পড়েছে, আর তাই তাদের বেশ ভালো অর্ডার আসতে শুরু করেছে। এখন তাদের খুব অল্প সময়ে অনেক জুতা বানানো লাগে, তাই তাদের জুতার গুণগত মান আস্তে আস্তে কমতে শুরু করে। আর এই বিষয়টা অ্যাডলফের খুব খারাপ লাগে, কেননা সে চাইতো তার কাজকে সবাই পছন্দ করুক। তার টাকা পয়সার প্রতি কোনো লোভ ছিল না, সে তার কাজকে খুব ভালোবাসতো। সে চাইতো নিখুঁতভাবে তার কাজগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে। অন্যদিকে রুডলফ চাই খুব অল্প সময়ে অনেক জুতা তৈরি করে সেগুলোকে বিক্রি করে অনেক বেশি টাকা উপার্জন করতে। টাকার প্রতি তার বেশ লোভ ছিল, আর এই ব্যাপারটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে মাঝে মধ্যেই কথা কাটাকাটি হতো। যাই হোক, এদিকে কিছুদিন পর অ্যাডলফের সাথে ক্যাথি নামের একটা মেয়ের পরিচয় হয়। তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে এবং পরবর্তীতে তারা বিয়ে করে নেয়। তাদের পরিবারটা আস্তে আস্তে বড় হতে শুরু করে।
এখন তারা দুই ভাই তাদের স্ত্রীদের নিয়ে একসাথেই থাকে। সবকিছু বেশ ভালোই চলছে, প্রত্যেকেই তাদের সংসার নিয়ে সুখে আছে। দেখতে দেখতে তাদের কোম্পানিটাও বড় হতে শুরু করেছে। আস্তে আস্তে তাদের জুতার জনপ্রিয়তা পৃথিবীর বিভিন্ন দেশেই ছড়িয়ে পড়েছে। এভাবে কিছু বছর চলার পর শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এরপর শুরু হয়েছে পুরো পৃথিবীর উপর হিটলারের অত্যাচার। হিটলার তার সৈন্যদের দিয়ে মানুষের উপর বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে। সেই সময় জার্মানিতে যে সকল মানুষেরা বেকার অথবা কোনো কাজই করতো না, সেই সকল নিরীহ এবং সাধারণ মানুষদের হিটলারের সৈন্যরা ধরে ধরে জোর করে যুদ্ধে পাঠানো শুরু করে। সারা পৃথিবী জুড়ে যখন হিটলারের রাজত্ব চলছে, নিরীহ সাধারণ মানুষরা অত্যাচারিত হচ্ছে, ঠিক তখন রুডলফ এবং অ্যাডলফ কোম্পানির আরো বেশি উন্নতি করতে শুরু করে। কেননা ওই সময় রুডলফ হিটলারের সৈন্যদের উচ্চপদস্থ একজন কর্মকর্তার সাথে বেশ খাতির জমিয়ে ফেলে, আর সেই সুবাদে সৈন্যদের জুতা তৈরির দায়িত্ব পড়ে তাদের কোম্পানির উপর। ফলে খুব অল্প সময় তাদেরকে অনেক জুতা বানাতে হতো, আর তাই তাদেরকে সাহায্য করার জন্য অ্যাডলফের স্ত্রী ক্যাথিও তাদের সাথে জয়েন করে। সে এসে ম্যানেজারের সাথে কথা বলে একটা ব্যাংক থেকে তাদের জন্য বেশ বড় অ্যামাউন্টের লোন অ্যাপ্রুভ করে ফেলে। তো এই ঘটনায় সবাই খুব খুশি হয়ে যায়। তারা কখনো ভাবতেও পারেনি ক্যাথি তাদের জন্য এত বড় একটা লোনের ব্যবস্থা করে দেবে। কিন্তু ক্যাথিকে নিয়ে এত মাতামাতি রুডলফের স্ত্রীর একদমই পছন্দ হয় না। সে তাকে হিংসা করতে শুরু করে। এই লোনের টাকা দিয়ে তারা বেশ কয়েকটা মেশিন কেনে, যার মাধ্যমে তারা তাদের কাজকে আরো সহজ করতে পারে এবং প্রতি বছর প্রায় 2 লক্ষ টাকার জুতা তৈরি করতে পারে। আর মেশিনগুলো কেনার পরে তাদের কোম্পানিটা নতুন করে উদ্বোধন করার জন্য হিটলারের সৈন্যদের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে সেখানে ডাকে, কারণ এই অফিসারের কাছ থেকে তারা অনেক বেশি অর্ডার পাচ্ছিল। তো যাই হোক, কিছুদিন পর ক্যাথি অ্যাডলফকে বলে সে মা হতে চলেছে। এই কথা শুনে অ্যাডলফ আনন্দে আত্মহারা হয়ে যায়। সে সবাইকে এই খবরটা দেয়, কিন্তু এই খবরে জেনিফার একটু খুশি হয় না, কারণ সে ক্যাথিকে পছন্দ করে না। সে রুডলফ ও ক্যাথিকে আলাদাভাবে কথা বলতে দেখেছে কয়েকবার, তাই তার মনে তাদের সম্পর্ক নিয়ে একটা সন্দেহের সৃষ্টি হয়। তাই সে ক্যাথি ও অ্যাডলফের নামে রুডলফের কাছে বিভিন্ন রকমের উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। সে বলে, তুমি এত কষ্ট করছো কোম্পানিটার জন্য, অথচ অ্যাডলফ সবার কাছে বলে বেড়ায় সে নাকি একাই কোম্পানির জন্য কাজ করে। তুমি দেখো একদিন ও আর ওর স্ত্রী এই কোম্পানিটা তোমার কাছ থেকে কেড়ে নেবে, তোমাকে একদম নিঃস্ব করে দেবে। যদিও তখন রুডলফ এই কথাগুলো খুব একটা পাত্তা দেয় না। এভাবে একটা সময় অলিম্পিকের সময় হয়ে যায়। রুডলফ চাই কিছু খেলোয়াড়কে স্পন্সরশিপ দিতে, তাই সে তার ভাই অ্যাডলফকে কিছু খেলোয়াড়ের ছবি দেখায়। কিন্তু অ্যাডলফ এই খেলোয়াড়দের স্পন্সরশিপ দিতে চায় না। সে বলে, আমি এদেরকে না, জেসিমন্সকে চাই আমাদের কোম্পানিতে। জেসিমন্স সেই সময়ের খুব নাম করা খেলোয়াড়। সে খুব দ্রুত দৌড়াতে পারে, কিন্তু সমস্যা হলো তার গায়ের রং। সে দেখতে কালো হয়, তাকে অনেক সমস্যায় পড়তে হতো, কারণ সেই সময় নিগ্রোদের খুব নিচু চোখে দেখা হতো। তাই রুডলফ রেগে গিয়ে বলে, আমি কোনো নিগ্রোকে আমাদের কোম্পানিতে নিতে পারবো না। তখন অ্যাডলফ বলে, আমি সাদা কালো বুঝি না, সে একজন ভালো খেলোয়াড়, আর তাই আমি তাকে আমাদের কোম্পানিতে চাই। তো কোনো উপায় না দেখে অ্যাডলফ একা একাই জেসির সাথে দেখা করতে চলে যায়। জেসি আমেরিকার হয়ে অলিম্পিকে খেলে। অ্যাডলফ তাকে একজোড়া জুতো দেখিয়ে বলে, এটা আমি তোমার জন্য বানিয়েছি। জুতোটা জেসির খুব পছন্দ হয়, কারণ জুতোটা ছিল খুবই হালকা এবং আরামদায়ক। এর কিছুদিন পর অলিম্পিক শুরু হয়ে যায়, আর জেসি অ্যাডলফের দেয়া জুতা পরে অলিম্পিকে অংশ নেয় এবং দৌড়ে গোল্ড জেতে। আর এই খবরটা খুব দ্রুতই চারপাশে ছড়িয়ে পড়ে। এটা হিটলারের কানে গেলে সে খুব রেগে যায়। সে তাদেরকে একটা চিঠি পাঠায় কোম্পানিটা বন্ধ করার জন্য। এদিকে নিজেদের কোম্পানি বাঁচানোর জন্য তারা কোনো উপায় না দেখে হিটলারের সৈন্যদের একজন উচ্চপদস্থ কর্মকর্তার কাছে যায়। অনেক বোঝানোর পরে সে রাজি হয় এবং বলে, ঠিক আছে, তোমরা তোমাদের কোম্পানিটা খোলা রাখতে পারো, কিন্তু তোমাদেরকে আমাদের যুদ্ধে সাহায্য করার জন্য অস্ত্র বানাতে হবে এবং প্রতি মাসে আমাদের সৈন্যদের জন্য 6000 জুতা তৈরি করতে হবে। কোনো উপায় না দেখে তারা দুই ভাই এ প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে রুডলফ তার ভাইকে না জানিয়ে কর্মচারীদেরকে 6000 জুতা তৈরি করার দায়িত্ব দেয়, কেননা সে চেয়েছিল তাড়াতাড়ি এই 6000 জুতা তৈরি করার পরেই তারা আরো অন্যান্য কাজ করবে। সে জানে রুডলফ এই কাজ শুরু করলে খুব নিখুঁতভাবে এবং অনেক সময় নিয়ে কাজটা করবে, এই জন্য তাদের অনেক সময় নষ্ট হবে। এদিকে রুডলফের কথা মতো অল্প সময় কাজ করতে গিয়ে কর্মচারীরা অনেক সমস্যার মধ্যে পড়ে। তারা বলে, যতগুলো কি ঠিক করতে গেলে আমাদের আরো কিছু সময়ের প্রয়োজন। কিন্তু রুডলফ বলে, এগুলো কি আর কিছুই করতে হবে না, শুধুমাত্র পালিশ করে জুতোগুলো সৈনিকদের কাছে পাঠিয়ে দাও। জুতাগুলো পাঠানোর কিছুদিন পর রুডলফের কাছে সৈন্যদের কাছ থেকে একটা চিঠি আসে। তাতে লেখা, তোমরা যে জুতাগুলো পাঠিয়েছ
তা অনেক নিম্নমানের এবং সবগুলো জুতাতেই সমস্যা ছিল। তারা সবগুলো জুতা ফেরত পাঠিয়ে দেয় এবং শাস্তিস্বরূপ রুডলফকে যুদ্ধে যাওয়ার আদেশ দেয়। সে ভেবেছিল এডলফকেও হয়তো তার সাথে যুদ্ধে যাওয়া লাগবে, কিন্তু সে ভালো জুতা বানাতে পারত বলে এবার জুতা বানানোর দায়িত্ব পড়ে তার উপর। এটা জানতে পেরে রুডলফ ভাবে হয়তো সে ইচ্ছা করে তাকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছে, যেন সে কোম্পানির সবকিছু দখল করতে পারে। পরদিন তাকে জোর করে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নিয়ে যাওয়া হয়। বাধ্য হয়ে তাকে তারপর স্ত্রী ও পরিবার ছেড়ে চলে যেতে হয়। এদিকে সেনাবাহিনী এডলফ ও তার কর্মচারীদেরকে দিয়ে জোরপূর্বক অস্ত্র বানাতে শুরু করে। কিছুদিন আগে যারা খেলোয়াড়দের জন্য জুতা তৈরি করত তাদের এখন অস্ত্র তৈরি করা লাগছে। এটা এডলফ মেনে নিতে পারে না। এভাবেই দিন যেতে থাকে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে 1945 সালের দিকে রুডলফ তার পরিবার ও স্ত্রীর কাছে ফিরে আসে। এত বছর পর সবাইকে ফিরে পেয়ে সে অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে। এদিকে হিটলার ও তার সেনাবাহিনী যুদ্ধে হেরে যাওয়ার পরে আমেরিকান সেনাবাহিনী পুরো জার্মানিকে দখল করে নেয়। তারা তল্লাশি চালায় দেশের মধ্যে কোথাও হিটলারের সমর্থক আছে কিনা সেটা খুঁজতে। পরে তারা জানতে পারে এডলফের কোম্পানিতে হিটলারদের জন্য অস্ত্র বানানো হতো, তাই তারা কোম্পানিটাকে বোম মেরে উড়িয়ে দিতে চায়। কিন্তু এডলফ তাদের অনেক বোঝায় এবং বলে এটা একটা জুতার কোম্পানি, এখানে জুতা বানানো হতো। হিটলার জোরপূর্বক তাদের অস্ত্র বানাতে বাধ্য করে। আমেরিকান সেনাবাহিনীর লোকজন তাদের কথা বিশ্বাস করে এবং তাদের জুতা বানানোর অনুমতি দেয়, কিন্তু তারা এডলফদের বাড়িটা দখল করে নেয়। তাদেরকে শুধুমাত্র একটা রুম দেয়। সবাইকে খুব কষ্ট করে থাকতে হয়। সবকিছু মিলে রুডলফের অনেক রাগ হয়। সে এডলফকে বলে, আমি যখন যুদ্ধে ছিলাম তুমি একটা বারও আমার খোঁজ নেওনি, আর আমি একটা জিনিস বুঝলাম না তারা কেন আমাকে শুধু যুদ্ধে পাঠালো। তুমি আসলে চেয়েছিলে আমি যেন যুদ্ধে মারা যাই আর তুমি এই কোম্পানিটা দখল করে নাও। তাদের মধ্যে এইসব বিষয় নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। ঠিক তখন সেনাবাহিনীর দুজন সদস্য এসে তাদেরকে আমেরিকান হেডকোয়ার্টারে নিয়ে যায়। সেখানে তাদেরকে আলাদা আলাদা করে প্রশ্ন করা হয়। তারা নিজেদেরকে বাঁচানোর জন্য একজন আরেকজনকে দোষ দেয়া শুরু করে। প্রত্যেকে নিজেদেরকে নিরীহ প্রমাণ করার চেষ্টা করে। এরপর তাদেরকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু দুজনেই দুজনের উপরে রেগে আছে, কেননা দুজনেই ওই অফিসারের সামনে অন্যজনকে দোষী সাব্যস্ত করার জন্য মিথ্যা বলেছে। এসব নিয়ে তাদের মধ্যে আবারও একটা ঝামেলা বেঁধে যায়। এরপর সেখানে হঠাৎ জেনিফার উঠে বলে এসব কিছুর জন্য ক্যাথি দায়ী। ক্যাথি আসার পর থেকে সংসারে এত অশান্তি শুরু হয়েছে। তুমি বাড়িতে আসার পর আমার স্বামীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছ এবং তোমার সন্তানের বাবা আমার স্বামী। এসব কথা শুনে এডলফ খুবই অবাক হয়ে যায়। এই কথাগুলো সে কোনোভাবেই বিশ্বাস করতে পারে না। ক্যাথি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে কোনো কিছুই বুঝতে চায় না। সে রাগে সেখান থেকে বের হয়ে আসে। এমনকি রুডলফও এই কথার কোনো প্রতিবাদ করে না। পরদিন রাতে এডলফ আর বাড়ি ফেরে না, সে তার পুরনো গোডাউনে থেকে যায়। ওই দিন রাতে দুই ভাই প্রচন্ড ভেঙে পড়ে। তার পরদিন সকালে তারা তাদের কর্মচারীদেরকে জানিয়ে দেয় দুই ভাইয়ের মধ্যে কিছু সমস্যার কারণে তারা একসাথে আর কোম্পানি চালাবে না। আজকে থেকে তাদের কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। তারপর তারা আলাদা আলাদা কোম্পানি খুলবে। তাই কর্মচারীরা নিজেদের ইচ্ছা মতো যে কোনো কোম্পানিতে কাজ করতে পারে। তাদের মধ্যে এই সমস্যার কথা শুনে কর্মচারীরা অবাক হয়ে যায়। এমনকি এগুলো নিয়ে শহরে শোরগোল শুরু হয়ে যায়। এরপর তারা দুই ভাই কোম্পানির জিনিসপত্রগুলো দুজনের মধ্যে ভাগ করে নেয়, আর কর্মচারীরা যার যার পছন্দ মতো কোম্পানিতে জয়েন করে। যারা জুতা বানানোর কাজ করত তারা সবাই এডলফের কোম্পানিতে যোগ দেয়, আর যারা বিক্রি করার দায়িত্বে ছিল তারা যোগ দেয় রুডলফের কোম্পানিতে। তো যাই হোক, এডলফের পুরো নাম হয় এডলফ ডেসলার, তাই সে তার কোম্পানির নাম দেয় অ্যাডিডাস। আর ওদিকে রুডলফ তার কোম্পানির নাম দেয় পুমা, আর এটার মানে হলো জঙ্গলি বিড়াল। এদিকে দুই ভাই আলাদা হওয়ার পরে তাদেরকে বেশ কিছু ঝামেলায় পড়তে হয়। এই যেমন এডলফ ভালো জুতা বানাতে পারলেও সেগুলো বিক্রি করতে পারছিল না, আর রুডলফের কাছে ক্লায়েন্ট থাকলেও সে ভালোভাবে জুতা বানাতে পারছিল না। অবশ্য এই সমস্যা তারা খুব দ্রুতই সমাধান করে উঠতে পারে। একদিন এডলফ একটা মাঠে দাঁড়িয়ে খেলা দেখছিল। খেলোয়াড়দের মধ্যে কেউ রুডলফের আবার কেউ এডলফের কোম্পানির জুতা পরেছিল। তারা যেহেতু কিছুদিন আগেও একসাথে কাজ করত, তাই জুতাগুলোর ডিজাইন প্রায় একই রকম ছিল। ঠিক তখনই এডলফের মাথায় একটা বুদ্ধি আসে। সে একজন খেলোয়াড়কে দেখে তার জুতায় 3টা আঙ্গুল দিয়ে রং লাগিয়ে দেয়, যেন সবার মধ্য থেকে তার বানানো জুতা চেনা যায়। সবচেয়ে মজার বিষয় হলো এই ঘটনার পরেই অ্যাডিডাসের সেই বিখ্যাত লোগোর জন্ম হয়। এদিকে রুডলফ তার কোম্পানি বেশ বড় করে তুলেছে। সে অনেক ভালো জুতা তৈরি করতে না পারলেও সে সেগুলোকে খুব ভালো করে বিক্রি করতে পারে। যেহেতু সে এর আগেও জুতা বিক্রির কাজ করেছে, তাই অনেক লোকজনদের সাথে তার পরিচয় ছিল। সে খুব অল্প সময়ের মধ্যে শহরের নামিদামি ক্লাব এবং স্পোর্টস একাডেমিগুলোকে দখল করে নেয়। সে তার জুতোতে এমন সব জিনিসপত্র ব্যবহার করে যেগুলো তার ভাই তার বানানো জুতোতে ব্যবহার করত, আর এগুলোকে সে তার আবিষ্কার বলে দাবি করে। কিছুদিন পরে জার্মানির জাতীয় দলের কোচ রুডলফের সাথে
দেখা করতে আসে। সামনে বিশ্বকাপ খেলা, তাই তার দলের জন্য রুডলফের কাছে স্পন্সরশিপ চাই। এই কাজটা করতে পারলে পুমা সারা পৃথিবীর কাছে নাম করতে পারবে, কিন্তু রুডলফ এই কাজটা করতে চায় না। খুব অল্প সময়ের মধ্যে অনেকের কাছে সে পরিচিত হয়ে ওঠায় সে অহংকারী হয়ে গেছে। তাই সে কোচকে বলে, আপনি যতদিন আছেন আমাদের দল কখনো কারো সাথে জিততে পারেনি, তাই তাদের পেছনে টাকা খরচ করা পুরো বোকামি হবে। তার চেয়ে আমার কাছে অনেক নামি দামি টিম আছে, তাই আমি আপনাদের পেছনে কোনো টাকা খরচ করতে চাই না। কোচ হতাশ হয়ে সেখান থেকে চলে আসে। সে এবার যায় অ্যাডলফের কাছে। কোচ অ্যাডলফের কাছে সব কথা খুলে বলে এবং তাকেও একই প্রস্তাব দেয়। এটা শুনে অ্যাডলফ খুবই আনন্দিত হয় এবং তার প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ সে মনে মনে এমন একটা সুযোগেরই অপেক্ষায় ছিল। কিছুদিন পর বিশ্বকাপ শুরু হয়। জার্মানি দল অ্যাডলফের কোম্পানির জুতা পরে খেলতে খেলতে ফাইনাল পর্যন্ত পৌঁছে যায়। ফলে তার কোম্পানি অনেক জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। এগুলো দেখে রুডলফ প্রচন্ড রেগে যায়। তার নিজের উপর নিজের অনেক রাগ হয়, কারণ আজ যদি সে এই প্রস্তাবে রাজি হতো তাহলে এই জনপ্রিয়তা তারই হতো। আজ সেই ঐতিহাসিক দিন। হাঙ্গেরি ও জার্মানির ফাইনাল ম্যাচ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। এর আগে হাঙ্গেরিকে কেউ কখনো হারাতে পারেনি, তাই জার্মানির দল খুব করে চাচ্ছিল যেন বৃষ্টি হয়, কেননা অ্যাডলফ বৃষ্টির মধ্যে খেলার জন্য একটা নতুন ও বিশেষ ধরনের জুতা বানিয়েছে। অবাক করা বিষয় হলো, খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, আর এতে জার্মানি দলের প্রত্যেকটা মানুষই খুবই খুশি হয়। সে সবাইকে সেই বিশেষ ধরনের জুতাটা দেয়। কিছুক্ষণ পর খেলা শুরু হয়ে যায়। জার্মান দলের খেলোয়াড়রা বৃষ্টির মধ্যেও এই জুতাটা পরে খুব দারুণ খেলতে পারছে, আর সবাইকে অবাক করে দিয়ে সেই ফাইনালে জার্মানি চ্যাম্পিয়ন হয়। আর এই ম্যাচ জেতার পরে রাতারাতি তার জুতা সারা পৃথিবীতে জনপ্রিয়তা পেয়ে যায়। আর এভাবেই পৃথিবীতে অ্যাডিডাস সবচেয়ে বড় জুতার কোম্পানি হয়ে ওঠে। এরপর অ্যাডলফ যখন ড্রেসিং রুমে ফিরে আসে, তখন সে একটা চিরকুট হাতে পায়, যেখানে লেখা, তুমি খুব ভালো করেছো। সে ভাবে এটা হয়তো তার ভাই রেখে গেছে, কিন্তু সে আশেপাশে কাউকে দেখতে পায় না। এরপর থেকে আর কখনোই তাদের দুই ভাইকে একসঙ্গে দেখা যায়নি। এমনকি মারা যাওয়ার আগ পর্যন্ত তারা একে অপরের শত্রু ছিল। পরে তাদের ছেলেমেয়েরা তাদের কোম্পানির দায়িত্ব নেয়। তবে আশ্চর্যের বিষয় হলো, তারা দুই ভাই যে ছোট্ট গ্রাম থেকে এই কোম্পানিটা শুরু করে, এখন অবধি কিন্তু এই দুই বড় বড় কোম্পানির হেডকোয়ার্টার সেখানেই। তো শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী এক্সপ্লেনেশনে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।